ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে এমএসসি নার্সিংয়ের 2025-এর সফট কোশ্চেন পেপার। এমএসসি নার্সিংয়ের প্রিপারেশনের জন্য বা এমএসসি নার্সিং পরীক্ষা দেওয়ার জন্য কী রকমের কোশ্চেন আসে পরীক্ষায় বা কী রকমভাবে কোশ্চেনের প্যাটার্ন থাকে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, সেগুলো জানার জন্য তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার অবশ্যই সলভ করতে হবে। তো সেই কারণে প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো কোশ্চেন পেপার রয়েছে তোমাদের সবাইকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পেপার সলভ করতে হবে, এবং আমাদের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে কিছু কোশ্চেন রিপিট হয়। তো চলো দেখে নিই 2025-এ আমাদের কী কী কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। আমাদের এমএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এক্সামিনেশন হয় তাতে কোশ্চেন প্যাটার্ন থাকে 40+60। তো 40 মার্কসের কোশ্চেন থাকে স্মল সাবজেক্ট থেকে, এবং মেইন যে সাবজেক্ট থাকে সেখান থেকে 60 নম্বরের কোশ্চেন থাকে। তো প্রথমের দিকে আমরা যে কোশ্চেনগুলো পাবো সেগুলো ওই ছোট সাবজেক্টগুলো থেকে মিক্স করে দেওয়া রয়েছে। তবে লাস্ট ইয়ার পরীক্ষাতে গ্রুপ এ গ্রুপ বি এভাবে ভাগ করা ছিল না, জাস্ট পরপরই কোশ্চেনগুলো ছিল। তো চলো দেখে নিই কী কী কোশ্চেন আমাদের প্রথম থেকে রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে এরিকসনের সাইকোসোশ্যাল থিওরি, অর্থাৎ এটা রয়েছে আমাদের সাইকোলজি থেকে। সাইকোসোশ্যাল থিওরিতে এখানে জানতে চেয়েছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন এটা কোন জায়গাতে দেখা যায়। অ্যাডোলেসেন্স, আর্লি চাইল্ডহুড, মিডিল অ্যাডাল্টহুড এবং লেট অ্যাডাল্টহুড। তাহলে জেনারেটিভ ভার্সেস স্ট্যাগনেশন আমরা দেখতে পাই 25 থেকে 45 এরকম সময়টা, এবং এটা হচ্ছে মিডিল অ্যাডাল্টহুড পিরিয়ড। এবং অ্যাডোলেসেন্সে যদি আমরা দেখি, এখানটা আমরা দেখতে পাবো আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন। অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন। আর লেট অ্যাডাল্টহুডের ক্ষেত্রে আমরা দেখবো ইগো ইন্টিগ্রিটি ভার্সাস ডিসপেয়ার যেটা, এবং এটা 45 ইয়ার্সের পর থেকে, যে মানে মিডিলের পরে লেট অ্যাডাল্টহুড, 45 থেকে ডেথ, এই সময়টায় আমরা ইগো ইন্টিগ্রিটি ভার্সাস ডিসপেয়ার দেখতে পাই। তো এরিকসনের সাইকোসোশ্যাল থিওরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এরকমই কোশ্চেন কিন্তু আসে। এজ গ্রুপ দেয় কখনো কখনো, বা কখনো এইভাবে জিজ্ঞেস করে যে এই ডেভেলপমেন্টাল স্টেজটা কখন আমরা পাবো। তো এইভাবে কোশ্চেন আসে। এরিকসনের যে সাইকোসোশ্যাল থিওরি এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা ভালো করে পড়তে হবে। তাহলে এটার অ্যান্সার হলো মিডিল অ্যাডাল্টহুড। নেক্সট রয়েছে cognitive distortions such as all or none thinking are central to which therapy। এখানে জানতে চেয়েছে যে কগনিটিভ ডিস্টরশন, কগনিটিভ অর্থাৎ আমরা বুঝি যে কগনিটিভ মানে হচ্ছে যেগুলো থিঙ্কিং বা মানে চিন্তা ভাবনা, নলেজ, এগুলো নিয়ে হচ্ছে কগনিটিভ কাজ করে। তাহলে কগনিটিভ ডিস্টরশন অর্থাৎ কগনিটিভ প্যাটার্নে কিছু চেঞ্জ হচ্ছে, যেমন অল অর নাথিং থিঙ্কিং সেন্ট্রাল টু হুইচ থেরাপি, কোন থেরাপির সাথে রিলেটেড। এখানে কোশ্চেন রয়েছে সাইকো অ্যানালিসিস, জেজল থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং বিহেভিয়ার থেরাপি। তাহলে যেহেতু কগনিটিভ ডিস্টরশন রয়েছে, তাহলে এটার অ্যান্সার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হবে। তো এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। নেক্সট বলছে হুইচ থেরাপি ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট ক্লায়েন্টস রিস্ট্রাকচার দেয়ার থটস থ্রু ডায়ালগ উইথ দ্য থেরাপিস্ট। তাহলে এখানে বলছে যে একটা থেরাপি যেখানে ক্লায়েন্ট তাদের যে চিন্তাভাবনাগুলো রয়েছে সেটা রিডাইরেক্ট করছে বা রিস্ট্রাকচার করছে থেরাপিস্টের সাথে আলোচনা করে। তো এটার জন্য অপশন রয়েছে র্যাশনাল ইমোটিভ থেরাপি, সাইকো অ্যানালিসিস, বিহেভিয়ার থেরাপি এবং জেজল থেরাপি। এবার এটার অ্যান্সার আমি জানি না। সাইকো অ্যানালিসিসে কিন্তু কোনো এরকম কাজ হয় না যেখানে থটকে আমরা রিজলভ করি বা থটকে রিজলভ করি, এরকম কিছু হয় না। সাইকো অ্যানালিসিসে জাস্ট কী কারণে আমার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে সেটা দেখা হয়। বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে বিহেভিয়ার এডুকেশন দেওয়া হয়, মানে বিহেভিয়ারগুলোকে ঠিক করায়, কোনো ভুল থাকে ডিস্টর্টেড বিহেভিয়ার সেগুলোকে আমরা ঠিক করছি। জেজাল থেরাপি পুরোপুরি অন্য জায়গায় রয়েছে। তাহলে এখানে যেটা রয়েছে এটার কোশ্চেনের অ্যান্সার হবে র্যাশনাল ইমোটিভ থেরাপি। অনেক সময় কোশ্চেন এরকম থাকে যে কোশ্চেনের এক্সাক্ট অ্যান্সার আমরা জানি না, তো তখন কি করতে হবে, যেগুলো জানি সেগুলোকে আমরা এইভাবে কিন্তু বাদ দিতে পারি এবং তারপরে একটা অ্যান্সার গেস করতে পারি। তাহলে কিছু কোশ্চেন তো আমাদের এরকম থাকবে যে কিছুটা জানি কিছুটা জানি না, 50-50। তো সেখানটায় যদি দেখছো যে কোশ্চেন হচ্ছে না বা পারছি না করতে, তখন তোমরা একটুখানি গেস করতে পারো। তবে হ্যাঁ, গেসটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের ওপরে, যে একদম 50-50 চান্স হলে একটু অসুবিধে হয়ে যায়, 80-20 বা 70-30 এরকম পার্সেন্টেজ থাকলে তখনই অ্যান্সার করো, তার কারণ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো, দ্য টার্ম ট্যাবুলার রাশা হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইন শেপিং বিহেভিয়ার। এটাও আমাদের সাইকোলজি থেকেই কোশ্চেন। তাহলে এখানে বলছে এই যে একটা টার্ম দেওয়া রয়েছে ট্যাবুলার রাশা, এটা হচ্ছে বিহেভিয়ার শেপিংয়ের কোন জায়গাটাকে হাইলাইট করছে। অপশন রয়েছে জিনস, এক্সপিরিয়েন্স, নেচার এবং প্রিডেস্টিনেশন। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের ওপরে বেস করে। নেক্সট,
টাইপ 1 এরর অকার্স, এটা হচ্ছে রিসার্চ থেকে। তাহলে টাইপ 1 এরর কখন হয়? টাইপ 1 এরর হচ্ছে যে যখন নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করছি কিন্তু সেটাকে আমার রেখে দেওয়ার কথা ছিল। নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করছি কিন্তু সেটাকে আমাদের রেখে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে টাইপ 1 এরর। তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে, দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড বাট ইট শুড হ্যাভ বিন রিটেন, বা এটা ট্রু। নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিয়েছে কিন্তু এটা ট্রু ছিল। টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর এই দুটো গুলিয়ে যায় আমি জানি, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবারেও আসতে পারে, তো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো, সাম অফ অল স্কোয়ার অফ ডেভিয়েশন ফ্রম মিন ইজ কল্ড। আচ্ছা, এখানে বলছে যে মিন থেকে যে ডেভিয়েশন হয় সেটা, প্রথমত মিন থেকে ডেভিয়েশন জানতে চেয়েছে এবং তারপরে বলেছে সাম অফ অল স্কোয়ার অফ ডেভিয়েশন, ডেভিয়েশনের আমরা স্কোয়ার করছি। তাহলে সেটা আমরা কিভাবে পাবো? সেটা আমরা দেখো, মিন তো পাবো না, মিন থেকে হবে না, মিডিয়ান থেকেও হবে না, স্ট্যান্ডার্ড এরর দিয়ে এরকম কিছু নেই। তাহলে এখানে একটাই অপশন পড়ে রয়েছে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে। আচ্ছা, ম্যাচুরেশন অ্যান্ড থ্রেট ইজ আ থ্রেট টু। ম্যাচুরেশনাল থ্রেট ইজ আ থ্রেট টু, এটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি বা এক্সটার্নাল ভ্যালিডিটির মধ্যে একটা হবে, কারণ এখানেই আমরা ম্যাচুরেশন থ্রেট পাই। ম্যাচুরেশন থ্রেট হচ্ছে যে যখন অনেক দিন ধরে একটা রিসার্চ চলছে তখন ওই যে সমস্ত রিসার্চে যে সমস্ত সাবজেক্ট রয়েছে বা স্যাম্পেল যারা রয়েছে তাদের মধ্যে একটা ম্যাচুরেশন চলে আসে, তো এটা হচ্ছে এক ধরনের ইন্টারনাল ভ্যালিডিটি। নেক্সট, জেন্ডার, এজ ক্লাস, রিলিজিয়ন, টাইপ অফ ডিজিজ অ্যান্ড ব্লাড গ্রুপ আর মেজার্ড অন। এগুলো কিসের বেসিসে আমরা মেজারমেন্ট করি? নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল এবং রেশিও স্কেল। আচ্ছা, এবারে দেখো জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল দুটো। আচ্ছা, ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ বি এবিও, এই চারটে, এর বাইরে কিছু নেই। ডিজিজের টাইপের ক্ষেত্রে এরকমই থাকবে, দুটো বা তিনটে নাম থাকবে। রিলিজিয়নের ক্ষেত্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরকম এক একটা আলাদা আলাদা নাম। তাহলে এরকমভাবে যখন নাম থাকে আলাদা আলাদা করে তখন সেটাকে আমরা নমিনাল স্কেল ও মেজারমেন্ট বলে থাকি। তাহলে এটা ছিল রিসার্চ থেকে কোশ্চেন। এরপর দেখো, ট্রাকিয়া, the part of respiratory tract after larynx extend from the lower border of the। তাহলে ট্রাকিয়া, এটা অ্যানাটমি থেকে কোশ্চেন। তাহলে ট্রাকিয়া হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্টের একটা পার্ট এবং সেটা ল্যারিংসের পর থেকে এক্সটেন্ড হচ্ছে, কতটা পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে সেটা জানতে চেয়েছে। এবং এখানে কার্টিলেজ বলেছে, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারেটেনয়েড কার্টিলেজ এবং কর্নিকিউলেট কার্টিলেজ। তো থাইরয়েড এবং ক্রিকয়েডের মধ্যে যে কোনো একটা হবে, কারণ ওই জায়গাতে এই দুটো কার্টিলেজই প্রেজেন্ট থাকে। ট্রাকিয়া যেটা এসছে এটা কিন্তু ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করেছে। ঠিক আছে। নেক্সট, সার্কেল অফ উইলিস ইজ ফাউন্ড বাই দ্য ব্রাঞ্চেস অফ। সার্কেল অফ উইলিস হচ্ছে আমাদের ব্রেনের বা নার্ভাস সিস্টেমের একটা স্পেশাল সার্কুলেশন সিস্টেম, যাতে সার্কুলেটরি কোলাপস হলেও আমাদের ব্রেনের যে সেন্সিটিভ যে সমস্ত টিস্যুস বা সেলসগুলো রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয় বা সেগুলো যাতে অক্সিজেন সাপ্লাই প্রপারলি পায়। তো সেখানে রয়েছে ব্যাসিলার আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। নেক্সট, আনপেয়ার্ড বোন অফ দ্য ক্রেনিয়াম ইজ। ক্রেনিয়ামে সমস্ত বোন হচ্ছে যে জোড়ায় জোড়ায় থাকে, যেমন প্যারাইটাল বোন দুটো, টেম্পোরাল বোন দুটো, এথময়েড বোন যেটা এটা একটি মাত্র রয়েছে। CSF ফ্লোজ ইন দ্য 4 ইন্টারকানেক্টেড ভেন্ট্রিকলস। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের চারটে ভেন্ট্রিকল রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই চারটের মধ্যে ইন্টারকানেক্টেড রয়েছে। আর স্ল্যান্ডার চ্যানেল বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল ইজ কল্ড। 3 নম্বর এবং 4 নম্বরের মধ্যে যে কানেকশন রয়েছে সেটার নাম কি? তাহলে এখানে অপশন রয়েছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, ফোরামেন অফ মনরো, ফোরামেন অফ লাস্কা এবং সিস্টার্না ম্যাগনা। তাহলে এটার অ্যান্সার কি হবে? থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে রয়েছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। বাকিগুলো কোথায় রয়েছে কিন্তু পড়ে নিও। নেক্সট, বেসিক মেজার অফ পপুলেশন ডিস্ট্রিবিউশন ইজ। পপুলেশন ডিস্ট্রিবিউশনের জন্য বেসিক মেজারমেন্ট কোনটা? ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি? যে এতটা জায়গার মধ্যে কতজন মানুষ রয়েছে সেটা হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন। তো সেটা জানার জন্য আমাদেরকে কি দেখতে হবে? ডেনসিটি, সেক্স রেশিও, বার্থ রেট এবং মাইগ্রেশন রেট। তাহলে পপুলেশন ডিস্ট্রিবিউশন জানার জন্য সেক্স রেশিও, বার্থ রেট বা মাইগ্রেশন রেট দরকার নেই, এখানে আমাদের ডেনসিটি দরকার। ডেনসিটি মানে হচ্ছে ধরো এই এতটা জায়গার মধ্যে কতটা পপুলেশন বাস করছে, এটাই পপুলেশন ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা ডেনসিটি বলছি। Any deviant behavior in a disapproved direction of such a degree that it exceeds the tolerance limit of the community is called। আচ্ছা, একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার মানে যে বিহেভিয়ারটা এক্সপেক্টেড নয়, যেটা আমরা চাইছি না। ইন আ ডিসঅ্যাপ্রুভ ডিরেকশন মানে ডিরেকশনটা আমরা ডিসঅ্যাপ্রুভ করছি, ডিরেকশনটাকে আমরা মেনে নিচ্ছি না, ডিসঅ্যাপ্রুভ করছি। অফ সাচ আ ডিগ্রি দ্যাট ইট এক্সিডস দ্য টলারেন্স লিমিট অফ দ্য কমিউনিটি, মানে কমিউনিটি টলারেন্স লেভেলটাকে পেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? জুভেনাইল ডেলিকুয়েন্সি, সোশ্যাল প্রবলেম, সোশ্যাল ডিসঅর্গানাইজেশন আর হোয়াইট কালার ক্রাইম। আচ্ছা,
জুভেনাইল ডেলিকুয়েন্সি মানে হচ্ছে যেখানে জুভেনাইল এজ গ্রুপটা কোনো ক্রাইম করছে তখন তাদেরকে আমরা পাঠাচ্ছি কারেকশন হোমে, তো এটা হবে না। সোশ্যাল প্রবলেম এবং সোশ্যাল ডিসঅর্গানাইজেশনের মধ্যে, সোশ্যাল প্রবলেম এবং ডিসঅর্গানাইজেশনের মধ্যে এখানে যে ডেফিনেশনটা রয়েছে এটা সোশ্যাল ডিসঅর্গানাইজেশনের সাথে যাচ্ছে, যার মধ্যে কিন্তু সব কিছু পড়ে, যেমন জুভেনাইল ডেলিকুয়েন্সি রয়েছে তার সাথে সাথে আরও এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো সোশ্যাল ডিসঅর্গানাইজেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপস হুইচ প্রোভাইড এক্সপিরিয়েন্স ল্যাকিং ইন্টিমেসি, গ্রুপ যার মধ্যে ইন্টিমেসি নেই, এক্সপিরিয়েন্স, প্রোভাইড এক্সপিরিয়েন্স ল্যাকিং ইন্টিমেসি, ইন্টিমেসি যেখানে নেই সেটাকে আমরা কি গ্রুপ বলবো? ইন গ্রুপ, অর্গানাইজড, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে প্রাইমারি গ্রুপে অবশ্যই আমাদের ইন্টিমেসি থাকবে, ইন গ্রুপের ক্ষেত্রেও থাকবে, অর্গানাইজড গ্রুপের ক্ষেত্রেও থাকবে, সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে কোনো ইন্টিমেসি থাকবে না। লয়ালটি টুয়ার্ডস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ইজ আ, ফ্যামিলি এবং ফ্রেন্ডের প্রতি যে লয়ালিটি তাকে কি বলা হয়? ল, ল তো হবে না। তারপর রয়েছে নর্ম, তারপর রয়েছে কাস্টম এবং তারপর রয়েছে ভ্যালু। তাহলে ল এবং নর্ম নিয়ে কোনো কনফিউশন নেই, কনফিউশন হবে কাস্টম এবং ভ্যালু নিয়ে। আচ্ছা দেখো, কাস্টম এবং ভ্যালু এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স বুঝতে হয় তাহলে লয়ালটির কথা বলছি। লয়ালটি মানে যে আমি আমার ফ্যামিলির প্রতি বা ফ্রেন্ডের প্রতি লয়াল, ঠিক আছে। এটা কিন্তু কোনো রুলস নয় যে আমাকে লয়াল থাকতে হবে, কিন্তু এটা আমার ইন্টারনাল ব্যাপার যে আমি লয়াল রয়েছি আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডের প্রতি। তাহলে এই যে ব্যাপারটা এটাকে কিন্তু আমরা ভ্যালু সিস্টেম বলি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু যেখানে আমরা লয়াল থাকছি এবং এটা আমার ইন্টারনাল ব্যাপার। এদিকে আমি দেখাচ্ছি যে আমি লয়াল, কিন্তু আমি অ্যাকচুয়ালি লয়াল নয়, সেটা কিন্তু মানে কাস্টমে সেটা অ্যাপ্রুভ হবে, কিন্তু ভ্যালুর ক্ষেত্রে সেটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে ভ্যালু হচ্ছে আমাদেরকে বোঝায় যে আমাদেরকে ইন্টারনাল মানে ভেতর থেকে যেটা আমাদের আসে সেটাকে আমরা ভ্যালু বলি, ঠিক আছে। বেশ, এরপর দেখো, হুইচ ওয়ান ইজ দ্য পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং অর্থাৎ যেখানে পটাশিয়ামটাকে রেখে দিয়ে বাকি সমস্ত যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে সেগুলো বডি থেকে বেরিয়ে যায়। তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক হচ্ছে স্পাইরোনোল্যাকটোন বা অ্যালল্যাকটোন নামে আমরা যেটা জানি। হোয়াট ইজ দ্য ডোজ অফ ভিটামিন কে ফর আ বেবি উইথ নর্মাল ওয়েট, নর্মাল ওয়েটের ক্ষেত্রে ভিটামিন কে এর ডোজ কত রয়েছে? এটা রয়েছে 1 mg। Which of the following measure a nurse should undertake frequently when a patient is under GTN infusion? গ্লিসাইল ট্রাইনাইট্রেট ইনফিউশন চলছে একটা পেশেন্টের, তো সেক্ষেত্রে আমরা কোন জিনিসটাকে বারবার মেজারমেন্ট করব? অপশন রয়েছে বিপি মেজারমেন্ট, সিবিজি মেজারমেন্ট, রেসপিরেশন এবং ইউরিন আউটপুট। তাহলে জিটিএন গ্লিসাইল ট্রাইনাইট্রেট কি গ্রুপ অফ ড্রাগ? এটা হচ্ছে ভেসোডাইলেটর, তাহলে এখানে ভেসোডাইলেশন হবে, ভেসোডাইলেশন হলে বিপি কমে যাবে, তাহলে এখানটা আমাকে মনিটরিং বিপি দেখতে হবে। অ্যান্টিহাইপারটেনসিভ গ্রুপ অফ ড্রাগ যতগুলো রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন্স আসে। তাহলে অ্যান্টিহাইপারটেনসিভ গ্রুপ অফ ড্রাগগুলোকে খুব ভালো করে মুখস্থ করবে, যেখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রয়েছে, তোমার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার রয়েছে, সি ইনহিবিটার, বিটা ব্লকার, আলফা ব্লকার, হ্যাঁ এগুলো সমস্ত কোন গ্রুপ অফ ড্রাগে কোনগুলো রয়েছে সব কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট সিন উইথ দ্য ইউজ অফ স্ট্যাটিন, স্ট্যাটিন অর্থাৎ অ্যাটোরভাস্টাটিন যেটা আমরা বলি, রসুভাস্টাটিন, যেগুলো আমরা হাই কোলেস্টেরলের জন্য ইউজ করে থাকি, অ্যাটোরভা। তো অ্যাটোরভার ক্ষেত্রে মোস্ট কমন সাইড এফেক্ট কোনটা হয়? অপশন রয়েছে মাইলজিয়া, হাইপোগ্লাইসেমিয়া, জিডিটি ডিস্টারবেন্স এবং হাইপোথাইরয়েডিজম। তো হাইপোগ্লাইসেমিয়া তো এখানে হয় না, এটা একদমই বাদ দিতে পারো, মানে একদম প্রথমেই বাদ দিয়ে দিতে পারো। হাইপোথাইরয়েডিজম এটার জন্য হবে না। জিটিডি গ্লুকোজ টলারেন্স টেস্টের ডিস্টারবেন্স, গ্লুকোজ টলারেন্স টেস্ট মানে যেখানে সুগার নিয়ে আমাদের একটু প্রবলেম হবে, তাহলে এটাও কি হবে বলে মনে হচ্ছে? যখন আমরা স্ট্যাটিন দিই তখন কি এরকম কোনো প্রবলেম হয় যে গ্লুকোজ টলারেন্স টেস্টে কোনো চেঞ্জ হবে? তাহলে এটা হয় না। তাহলে এখানে কি হয়? মাইলজিয়া হয়। মাইলজিয়া মানে কি? মাইলজিয়া মানে হচ্ছে একটু মাসেল পেন হবে, টেন্ডারনেস হবে, একটু উইকনেস ফিল হবে, এরকম হয়। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা জিনিস রয়েছে, স্ট্যাটিনের জন্য যে মাইলজিয়া হয় সেখানে কিন্তু ক্রিয়েটিনিন কাইনেজের লেভেলের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে স্ট্যাটিনের একটা মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে মাইলজিয়া, যেটা প্রায় 10 থেকে 20% কেসেসের ক্ষেত্রে দেখা যায় এবং যেই কারণে স্ট্যাটিনকে ডিসকন্টিনিউ করতে হয়। নেক্সট দেখো, জেনেটিক কাউন্সেলিং ইনভলভস, জেনেটিক কাউন্সেলিংয়ের মধ্যে কোনটা পড়ে? জেনেটিক কাউন্সেলিং মানে কি? যেখানে জেনেটিক, ধরো একটা একজনের হচ্ছে যে বেবি হবে বা বেবি প্ল্যান হচ্ছে, তাহলে সেখানে জেনেটিক কোনো প্রবলেম রয়েছে কিনা, সেখানে জেনেটিক কোনো রিস্ক রয়েছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। তো সেটাই জেনেটিক কাউন্সেলিংয়ের মধ্যে পড়বে। এখানে অপশন দেখো, মডিফাইং ইন্ডিভিজুয়ালস ডিএনএ, তাহলে আমরা ডিএনএকে মডিফাই করবো না।
অ্যাসেসিং ইন্ডিভিজুয়ালস জেনেটিক রিস্ক অ্যান্ড সাপোর্ট রিকোয়ার্ড, এটা হতে পারে। নেক্সট রয়েছে ক্লোনিং ইন্ডিভিজুয়াল টু প্রিভেন্ট জেনেটিক ডিসঅর্ডার্স, আমরা কোনো ক্লোনিং করি না কাউন্সিলিংয়ে। কন্ডাক্ট জিন থেরাপি, কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু থেরাপি ইনক্লুডেড নয়। তাহলে এখানে আমরা দেখব যে অ্যাসেসিং ইন্ডিভিজুয়ালস জেনেটিক রিস্ক অ্যান্ড সাপোর্ট রিকোয়ার্ড, যে কোনো জেনেটিক রিস্ক রয়েছে কিনা বা কোনো সাপোর্টের প্রয়োজন আছে কিনা সেটাকে জাস্ট অ্যাসেস করব কাউন্সিলিংয়ের মাধ্যমে। Next, which of the following disorders is typically inherited in an autosomal recessive manner? Autosomal recessive disease কোনটা জানতে চেয়েছে? Autosomal recessive disease জানতে চায়, ইনহেরিটেড ডিজিজ জানতে চায়, হ্যাঁ, তারপরে তোমার আরও এরকম কিছু রয়েছে, হ্যাঁ, অটোজোম ডোমিনেন্ট ডিজিজ কোনগুলো এরকমভাবে জানতে চায়। তো এরকমভাবে কোশ্চেন আসে, তাহলে এই পার্টটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে দেখো অটোজোমাল রিসেসিভ ম্যানারের মধ্যে কোন ডিজিজ পড়ছে? অপশানে হান্টিংটনস রয়েছে, সিকেল সেল, হিমোফিলিয়া এবং মারফান সিন্ড্রোম। তাহলে এটার অ্যান্সার হবে সিকেল সেল ডিজিজ। হিমোফিলিয়া কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তারপর দেখো হুইচ ব্লাড গ্রুপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাই ইনসিডেন্স অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা? গ্যাস্ট্রিক কার্সিনোমার হাই ইনসিডেন্সের সাথে কোন ব্লাড গ্রুপটা অ্যাসোসিয়েটেড রয়েছে? গ্যাস্ট্রিক কার্সিনোমা এরকমভাবে তো আমরা বলতে পারি না যে এই ব্লাড গ্রুপ থাকলে এইটা দেখা যায়, এরকমভাবে হয় না, কিন্তু তাও দেখা গেছে যে যাদের গ্রুপ এ রয়েছে, এ গ্রুপ ব্লাডের যে মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক কার্সিনোমার একটা চান্সেস বেশি দেখা গেছে। এডওয়ার্ড সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এডওয়ার্ড সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 18। ডাউন সিনড্রোম রয়েছে এবং তোমার এডওয়ার্ড সিনড্রোম রয়েছে, একটা হচ্ছে পাটাউ সিনড্রোম রয়েছে। ট্রাইজোমি 18 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, ট্রাইজোমি 21 হচ্ছে ডাউন সিনড্রোম এবং 13 হচ্ছে পাটাউ সিনড্রোম। এই তিনটেই কিন্তু ঘুরে ফিরে কোশ্চেনে আসে। নেক্সট, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ম্যানিফেস্টেড বাই এলিভেশন অফ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কোন এনজাইমটা এলিভেশন হয়? তো এখানে সিরাম বিলিরুবিন রয়েছে, অ্যামাইলেজ রয়েছে, অ্যালকালিন ফসফেট এবং সিরাম ক্রিয়েটিনিন। তো এটা ভীষণই ইজি ছিল, সিরাম অ্যামাইলেজ লাইপেজ দুটোই ইনক্রিজ হয়ে যায় যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। আলফা ফিটোপ্রোটিন ইজ রেজড ইন কেস অফ, এটাও ইজি কোশ্চেন ছিল। এএফপি, আলফা ফিটোপ্রোটিনটা কোথায় বেড়ে যায়? আলফা ফিটোপ্রোটিন হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে এটা ইনক্রিজ হয়। নেক্সট দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউমার মার্কার টু ডায়াগনোজ কার্সিনোমা অফ ওভারি, ওভারিয়ান ক্যান্সার আইডেন্টিফাই করার জন্য কোন টিউমার মার্কার রয়েছে? তো এটা হচ্ছে CA-125। এরকমভাবে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন থাকে যে এইটার আইডেন্টিফাই করার জন্য কোন জিন রয়েছে বা এই জিন দিয়ে কাকে আইডেন্টিফাই করি। হ্যাঁ, আগের বছরও ছিল, BRCA1-2 দিয়ে কোশ্চেন ছিল। তো এরকম কোশ্চেন কিন্তু থাকেই। তো ওই চার্ট যেটা রয়েছে যে কোন কার্সিনোমা কোন জিনের জন্য হয় বা কে রেসপন্সিবল, সেগুলো একটু দেখে রেখো, কোন টিউমার মার্কার রয়েছে এগুলো দেখে রেখো। দ্য ফলোয়িং ইজ নট আ কার্ডিয়াক বায়োমার্কার, কোনটা কার্ডিয়াক বায়োমার্কার নয়? আচ্ছা দেখো, ক্রিয়েটিনিন, কাইনেজ, মায়োগ্লোবিন এবং ট্রোপোনিন এগুলো সব বাড়ে, কিন্তু অ্যালকালাইন ফসফেট এখানে নয়। অ্যালকালাইন ফসফেট, SPALT এগুলো কোথায় থাকে? লিভার ফাংশন টেস্টে থাকে, তাই না? তাহলে এটা কার্ডিয়াক বায়োমার্কার নয়। বেশ, থ্রেটেনিং আ পেশেন্ট হোয়াইল নট কোঅপারেটিং ফর দ্য কেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, আমি একটা পেশেন্টকে ভয় দেখাচ্ছি, কেন ভয় দেখাচ্ছি? কারণ সে আমাকে কেয়ার করার সময় হেল্প করছে না। যে ধরো আমি ড্রেসিং করছি বা এমনি কোনো কেয়ার দিচ্ছি, আমাকে হেল্প করছে না, তাহলে তার জন্য আমি তাকে ভয় দেখাচ্ছি। তো এটাকে আমি কি বলবো? অপশন রয়েছে ম্যাল প্র্যাকটিস, ইনভেশন অফ প্রাইভেসি, ব্যাটারি এবং অ্যাসল্ট। তো ইনভেশন অফ প্রাইভেসি তো এখানে হবে না। বাকি ম্যাল প্র্যাকটিসের মধ্যে এটা ম্যাল প্র্যাকটিস নয়, আমি ভয় দেখাচ্ছি মানে এটা অ্যাসল্ট বা ব্যাটারির মধ্যে একটা কিছু হবে। তো যখন আমি ভার্বাল ফর্মে জাস্ট ভয় দেখাই তখন সেটাকে অ্যাসল্ট বলা হয়, এবং যদি আমি মারামারি করি তাহলে সেটা ব্যাটারি হবে। আচ্ছা, পাওয়ার অবটেন্ড বিকজ অফ আইডেন্টিফিকেশন উইথ দ্য লিডার সিম্বলাইজিস, আচ্ছা এখানে বলছে যে আমি লিডারের সঙ্গে রয়েছি বলে আমার কাছে যে পাওয়ারটা রয়েছে সেটাকে কি বলা হয়? রেফারেন্ট পাওয়ার, ক্যারিসমেটিক পাওয়ার, লেজিটিমেট পাওয়ার এবং কোয়ারসিভ পাওয়ার। এটা হচ্ছে রেফারেন্ট পাওয়ার, কারণ রেফারে আমি পাওয়ার পাচ্ছি, আমার সাথে আছে লিডার, সেই জন্য আমি রেফারে তার রেফারেন্সে পাওয়ার পাচ্ছি, তো এটাকে রেফারেল পাওয়ার বলা হয়। অ্যাসার্টিভ কমিউনিকেশন মিনস, অ্যাসার্টিভ কমিউনিকেশন বলতে কি বোঝায়? অপশন রয়েছে অ্যাগ্রেসিভ রেসপন্স, অ্যাসার্টিভ মানে অ্যাগ্রেসিভ নয়। প্যাসিভ রেজিস্ট্যান্স, এটাও হবে না বলেই মনে হচ্ছে। তারপর দেখো এক্সপ্রেসিং থটস ক্লিয়ারলি অ্যান্ড রেসপেক্টফুলি, এটা হতে পারে। আর অ্যাভয়েডিং কনফ্লিক্ট, তাহলে অ্যাসার্টিভ মানে হচ্ছে পজিটিভ এরকম বোঝায়, তাই না? তাহলে অ্যাসার্টিভ কমিউনিকেশন মানে হচ্ছে এক্সপ্রেসিং থটস ক্লিয়ারলি অ্যান্ড রেসপেক্টফুলি। নেক্সট, আর টাইপ অফ বার চার্ট দ্যাট ইলাস্ট্রেটস আ প্রজেক্ট শিডিউল, শিডিউল যেটার মধ্যে থাকে সেটা কি রকমের বার চার্ট? এটা হচ্ছে গ্যান্ট চার্ট, গ্যান্ট চার্টের মধ্যে শিডিউল থাকে, মানে কি কি কাজ হবে সেটাও লেখা থাকে এবং কোন টাইমে বা ডেটে হবে সেই টাইমটাও সেখানে মেনশন করা থাকে, এটা গ্যান্ট চার্ট। অ্যান্ড্রাগোজি রেফার্স টু,
অ্যান্ড্রাগোজি কাকে বলা হয়? অ্যান্ড্রাগোজি হচ্ছে যে অ্যাডাল্ট লার্নিং, এবং পেডাগোজি যেটা সেটা হচ্ছে চাইল্ড লার্নিং। চাইল্ড লার্নিং মানে হচ্ছে পেডাগোজি, জাস্ট PEDA বাকি GOGY, ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ড লার্নিং। Which philosophical school believes that education should focus on whole child rather than content or teacher? এখানে বলছে যে হোলের ওপরে ফোকাস করা হচ্ছে, কিন্তু ওই কন্টেন্ট বা টিচার এগুলোর উপরে ফোকাস হচ্ছে না, এরকম কোন ফিলোসফিক্যাল স্কুল রয়েছে? অপশন রয়েছে রিকনস্ট্রাকশনিস্ট, এক্সিস্টেন্সিয়ালিস্ট, প্রোগ্রেসিভিস্ট এবং ন্যাচারালিস্ট। তাহলে এটা প্রোগ্রেসিভিস্ট হবে। The purpose of incorporating evidence-based practice EBP in the nursing curriculum is to নার্সিং কারিকুলামের মধ্যে কেন এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকে রাখা হয়েছে, তার পারপাস কি? অপশন রয়েছে টি স্টুডেন্টস অ্যাবাউট হিস্টোরিক্যাল নার্সিং প্র্যাকটিস, এটা হবে না। প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল, এটা হতে পারে। ফোকাস অন পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ওপিনিয়ন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন্সের জন্য। আর এমফাসাইজ থিওরিটিক্যাল কনসেপ্টস ওভার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, থিওরিটিক্যালও প্রয়োজন এবং প্র্যাকটিক্যালও প্রয়োজন, কিন্তু এভিডেন্স বেসড প্র্যাকটিস রাখা হয়েছে যাতে কিনা ক্রিটিক্যাল থিঙ্কিং কাজ করে ডিসিশন মেকিং স্কিল তৈরি হয়। তাহলে এটার অ্যান্সার অপশন বি হবে। নেক্সট, দ্য মেন এম অফ মাইক্রো টিচিং ইজ, মাইক্রো টিচিংয়ের মেন এম বা মেন উদ্দেশ্য কী? মাইক্রো টিচিং হচ্ছে যে টিচারদের টিচিং শেখানোর একটা প্রসেস হচ্ছে মাইক্রো টিচিং। তাহলে মাইক্রো টিচিংয়ের এম হবে ডেভেলপিং স্পেসিফিক টিচিং স্কিলস, কারণ টিচারদেরকেই মাইক্রো টিচিংটা শেখানো হয়। হুইচ ব্যাকটেরিয়াল টক্সিন ইজ রেসপন্সিবল ফর সিমটমস অফ বোটুলিজম, বোটুলিজম হচ্ছে যে এক্সোটক্সিনের জন্য হয়, ঠিক আছে, বোটুলিজম হচ্ছে এক্সোটক্সিনের জন্য হয়। এক্সোটক্সিন হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যখন গ্রো করে তখন তৈরি হয়, আর এন্ডোটক্সিনগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাওয়ার পরে তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়াল টক্সিন বা বোটুলিজম পয়জনিং যখন হবে তখন অবশ্যই এক্সোটক্সিনের জন্য সেটা হবে। Next, a 45-year-old patient presents with a rapidly spreading necrotizing soft tissue infection. আচ্ছা, নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন একটা র্যাপিডলি স্প্রেড করছে। কালচার রিভিলস স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, হুইচ ভিরুলেন্স ফ্যাক্টর ইজ মোস্ট রেসপন্সিবল ফর টিস্যু ডিস্ট্রাকশন। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের কালচার আমি পেয়েছি এবং সফট টিস্যুর একটা র্যাপিডলি প্রোগ্রেশন হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে বলতে চাইছে যে কোন ভিরুলেন্স ফ্যাক্টর সব থেকে বেশি রেসপন্সিবল থাকবে টিস্যু ডিস্ট্রাকশনের জন্য। অপশন রয়েছে এম প্রোটিন, স্ট্রেপ্টোলাইসিন ও স্ট্রেপ্টোকাইনেজ এবং হায়ালিউরোনিডেজ। তো এটার অ্যান্সার হচ্ছে হায়ালিউরোনিডেজ। এলাইজা স্ট্যান্ড ফর, এলাইজার ফুল ফর্ম, এলাইজার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। নেক্সট, হুইচ স্কিন টেস্ট ইজ ইউজফুল ফর ডায়াগনোসিস অফ হাইডার্টি ডিজিজ, হাইডার্টি ডিজিজের জন্য কোন স্কিন টেস্ট করা হয়? অপশন রয়েছে ক্যাসোনি টেস্ট, ডিক টেস্ট, টিউবাকুলিন টেস্ট এবং সিক টেস্ট। তো হাইডার্টি টেস্টের জন্য রয়েছে ক্যাসোনি টেস্ট, ডিপথেরিয়ার জন্য সিক টেস্ট করা হয়, টিউবাকুলিন টেস্ট হচ্ছে তোমার টিউবাকুলোসিসের জন্য টিউবাকুলিন টেস্ট বা মান্টু টেস্ট করা হয়, আর স্কারলেট ফিভারের জন্য ডিক টেস্ট করা হয়। কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও ইন নিউবর্ন রিসাসিটেশন ইজ, নিউবর্ন রিসাসিটেশনের ক্ষেত্রে কম্প্রেশন এবং ভেন্টিলেশনের রেশিও কত থাকে? তো এটা তো 3:1 থাকবে, কারণ প্রথমে কম্প্রেশন রয়েছে, 3টে কম্প্রেশনের পরে একটা ভেন্টিলেশন, তাহলে এটা 3:1 হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ক্লোজড নিউরাল টিউব ডিফেক্ট, ক্লোজ নিউরাল টিউব ডিফেক্ট কোনটা? ক্লোজ বলেছে কিন্তু। অপশন রয়েছে মাইলোমেনিনগোসিলি, অ্যানেনসেফালি, এনসেফালোসিলি এবং স্যাক্রাল অ্যাজেনেসিস। প্রথমত হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে স্যাক্রাল এজেনোসিস, যেটা সেটা ক্লোজ থাকে, অর্থাৎ বাইরে থেকে কিছু বোঝা যায় না যে রয়েছে বলে। আর যেটা মেনিনগোমাইলোসিলি থাকে সেটা কিন্তু বাইরে একটা সফট পাউচ থাকে, সেখানটায় আমাদের নার্ভ রুটস এগুলো প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার স্যাক্রাল অ্যাজেনেসিস। নেক্সট দেখো, নিউবর্ন প্রেজেন্স উইথ ডিপ pink red coloration on one side of the body while opposite side remains pale or normal. This condition is known as, আচ্ছা তাহলে এখানে নিউবর্নের ক্ষেত্রে পিঙ্ক রেড কালারেশন রয়েছে এক সাইডে এবং অপোজিট সাইডে পেল রয়েছে বা নর্মাল কালার রয়েছে, এটাকে আমরা কি বলি? অপশন রয়েছে হার্লিকুইন সাইন, অ্যাক্রোসাইনোসিস, ইকটেরাস এবং ফ্ল্যাগ সাইন। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? হার্লিকুইন সাইন হবে। ফ্ল্যাগ সাইন হচ্ছে যে আমরা প্রোটিনের যে ম্যালনিউট্রিশনে দেখতে পাই। ইকটেরাস হচ্ছে জন্ডিস। অ্যাক্রোসাইনোসিস যেখানে হ্যান্ড বা ফিট এগুলো পেরিফেরির যে হাত পাগুলো রয়েছে সেগুলোর ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়, সেটাকে অ্যাক্রোসাইনোসিস বলা হয়। নেক্সট, প্রাইমারি পারপাস অফ ফটোথেরাপি নিউবর্ন, নিউবর্নকে আমরা কেন ফটোথেরাপি দিই? অপশন রয়েছে টু ইনক্রিজ আনকনজুগেটেড বিলিরুবিন ইন দ্য লিভার, লিভারের আনকনজুগেটেড বিলিরুবিনকে বাড়ানোর জন্য, সেটা নয়। টু প্রিভেন্ট রেটিনাল ড্যামেজ, রেটিনাল ড্যামেজ প্রিভেন্ট করার জন্য নয়। টু প্রমোট ব্রেস্ট ফিডিং ইন দ্য বেবি,
টু কনভার্ট আনকনজুগেটেড বিলিরুবিন ইনটু আ ওয়াটার সলিউবল ফর্ম ফর এক্সক্রিশন, এটা একদম ঠিক রয়েছে। দ্য কমন জেনেটিক কজ অফ লিভার ডিজিজ ইন চিলড্রেন ইজ, বাচ্চাদের ক্ষেত্রে লিভার ডিজিজের জন্য কমন জেনেটিক কজ কোনটা? তো এটা হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কমন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমন কজ অফ কনজেনিটাল হাইড্রোসেফালাস, কনজেনিটাল হাইড্রোসেফালাসের জন্য কমন কজ কোনটা? আচ্ছা, অপশন রয়েছে ক্রেনিওসিন্টোসিস, ইন্ট্রা ইউটেরাইন মেনিনজাইটিস, অ্যাকুইডাক্টাল স্টেনোসিস আর ম্যালফরমেশন অফ গ্রেট ভেন অফ গ্যালেন। তাহলে কনজেনিটাল হাইড্রোসেফালাস যেহেতু বলেছে, তাহলে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস যদি থাকে তাহলে একটা ভেন্ট্রিকল থেকে আরেকটা ভেন্ট্রিকলে কিন্তু যে ফ্লুইডটা পাস হয় একটা ভেন্ট্রিকল থেকে পরবর্তী ভেন্ট্রিকলে, সেটা হতে পারবে না। তো সেই জন্য আমরা অ্যাকুইডাক্টাল স্টেনোসিসটাকে একটা মোস্ট কমন কজ ধরে থাকি কনজেনিটাল হাইড্রোসেফালাসের জন্য। হোয়াট ইজ দ্য থেলার্কি, থেলার্কি কাকে বলে? থেলার্কি হচ্ছে যে হরমোন রিলেটেড ব্রেস্ট ডেভেলপমেন্ট ইন গার্লস। নেক্সট, মোস্ট কমন কজ অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইন নিউবর্ন ইজ, নিউবর্নের ক্ষেত্রে অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মোস্ট কমন কজ কোনটা? অপশন রয়েছে রেকটাল অ্যাট্রেসিয়া, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ম্যালরোটেশন এবং অ্যাকিউট ইন্টারসাসেপশন। আচ্ছা, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কথা বলা রয়েছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের জন্য সবথেকে কমন হবে ডিউডেনাল অ্যাট্রেসিয়া, কারণ হচ্ছে ডিউডেনামের মধ্যে যদি অ্যাট্রেসিয়া হয়ে যায় তাহলে সেটা তো অবস্ট্রাকশন করে দেবে, সেই জন্য এটা ডিউডেনাল অ্যাট্রেসিয়া। আইকিউ রিলেটেড জিনস হ্যাভ রিসেন্টলি বিন ফাউন্ড অন হুইচ ক্রোমোজোম, আইকিউ রিলেটেড জিনসগুলো কোন ক্রোমোজোমে থাকে? এটা হচ্ছে ক্রোমোজোম এক্সে থাকে। A case of meningomyelocele was posted for surgery. Till the patient is waiting for surgery, the covering of the sac will be protected by a gauze soaked in. তাহলে মেনিনগোমাইলোসিলির যে স্যাকটা রয়েছে সেটাকে আমরা কি দিয়ে কভার করে রাখবো? অপশন রয়েছে নর্মাল সেলাইন, টিংচার আয়োডিন, মার্কিউরিওক্রোম এবং মিথিলিন ব্লু। তাহলে দেখো মিথিলিন ব্লু বা মার্কিউরিক্রোম তো আমরা দেবো না, তাহলে টিংচার আয়োডিন এবং নর্মাল সেলাইনের মধ্যে কনফিউশন হতে পারে। তো টিংচার আয়োডিন আমরা দিই না এখানটায়, আমরা নর্মাল সেলাইন দিই, বা যখন আমরা কেয়ার করি তখন আমরা প্যারাফিন গজ দিতে পারি, যাতে না ওই গজটা ওখানে চিটিয়ে যায়, সেই জন্য প্যারাফিন গজ দেওয়া যেতে পারে, বা নর্মাল সেলাইনে সোকড করা আমরা গজ দিই, কিন্তু টিংচার আয়োডিন বা অন্য কোনো রকমের কোনো কেমিক্যাল আমরা কিন্তু ওখানে অ্যাপ্লাই করি না। Hodgkin disease. In Hodgkin disease, the lymph nodes usually affected first are the, Hodgkin এর ক্ষেত্রে সবথেকে প্রথম যে লিম্ফ নোড অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড। The cranial nerve disorder responsible for causing Bell's palsy. Bell's palsy সবসময় ফেসিয়াল হয়, তো আমাদের cranial nerve 7 হচ্ছে যে অ্যাফেক্টেড হলে সেখানে ফেসিয়াল পলসি আমরা দেখতে পাই। বেশ, নেক্সট দেখো, দ্য থার্ড ভেন্ট্রিকল অফ ব্রেন ইজ কমিউনিকেটেড উইথ ফোর্থ ভেন্ট্রিকল বাই, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে কমিউনিকেশন হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এই কোশ্চেনটা আরেকবার আগেও পেলাম বলে মনে হলো। আচ্ছা, এরপর দেখো, আ ক্লায়েন্ট হু ইজ সাসপেক্টেড অফ হ্যাভিং ফিওক্রোমোসাইটোমা কমপ্লেন্টস অফ সোয়েটিং, প্যালপিটেশন অ্যান্ড হেডেক, হুইচ অ্যাসেসমেন্ট ইজ এসেনশিয়াল ফর টু মেক ফাস্ট। আচ্ছা, এখানে বলছে যে ফিওক্রোমোসাইটোমার একটা পেশেন্ট পেয়েছি যার সোয়েটিং, প্যালপিটেশন, হেডেক হচ্ছে, তো আমাদেরকে প্রথম কি অ্যাসেস করতে হবে? অপশন রয়েছে পিপিলারি রিয়েকশন, ব্লাড গ্লুকোজ, হ্যান্ড গ্রিপ এবং ব্লাড প্রেশার। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে জানতে হবে হোয়াট ইজ ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা হচ্ছে যে এক ধরনের টিউমার যেটা অ্যাডিনাল মেডুলাতে হয় এবং এটা নন ক্যান্সারাস। তো এই অ্যাডিনাল মেডুলাতে যদি টিউমার হয় তাহলে ক্যাটেকোলামাইন্স মানে ওই এপিনেফ্রিন অর এপিনেফ্রিন এগুলোর ওভার প্রোডাকশন হয়। এবার ওভার প্রোডাকশন হওয়ার জন্য কি হয়? সিভিয়ার হাইপারটেনশন দেখা যায়। তো তাহলে বুঝতেই পারছো যে আমরা কি দেখবো প্রথমে? তাহলে আমরা প্রথমে ব্লাড প্রেশার দেখবো, ঠিক আছে? এবং এখানে এই ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রেই আমরা ট্রায়াড সিমটম দেখতে পাই, যেটা হচ্ছে এই হেডেক, প্যালপিটেশন এবং সোয়েটিং, এগুলোকে ট্রায়াড সিমটম বলা হয়। এবং এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে এই ব্লাড প্রেশারটা ইনক্রিজ করছে, সেই জন্য প্রথমেই আমরা ব্লাড প্রেশারটা চেক করবো এবং এখানে হাইপারটেনসিভ ক্রাইসিস দেখা যায়। A client admitted in ICU and ABG analysis result shows pH 7.25, PaCO2 40 mm of Hg and HCO3 18. From which acid base condition the client is suffering? তাহলে সহজ কোশ্চেন রয়েছে, দেখো pH 7.25 রয়েছে, তাহলে এটা নর্মালের থেকে কম রয়েছে, মানে এটা অ্যাসিডোসিস হবে। 7.4 এর থেকে নিচে হলে আমরা ওটাকে অ্যাসিডোসিস বলি। তাহলে অ্যাসিডোসিসের দুটো অপশন রয়েছে। এরপরে দেখতে হবে যে CO2টা কি রয়েছে, CO2টা রয়েছে 40, তাহলে 35 থেকে 45 হচ্ছে নর্মাল রেঞ্জ, তাহলে রেসপিরেটরি রেঞ্জটা নর্মালের মধ্যে রয়েছে। HCO3 রয়েছে 18, HCO3 মোটামুটি 22 থেকে 26 বা 28 আমরা ধরি, তাহলে HCO3 কম রয়েছে। তাহলে যেহেতু HCO3 বাইকার্বনেট কম রয়েছে, তার মানে এটা মেটাবলিক ডিস্টারবেন্স হয়েছে বলে বাইকার্বনেট লেভেলটা কম বেশি রয়েছে। তো এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। যদি মেটাবলিকটা নর্মাল রেঞ্জে থাকতো, রেসপিরেটরিটা কম বেশি হতো, তাহলে সেটা রেসপিরেটরি হতো। ক্লিয়ার? নেক্সট দেখো,
ইমিডিয়েটলি ফলোয়িং আ রাপচার অফ সেরিব্রাল অ্যানিউরিজম পেশেন্ট কমনলি কমপ্লেন্টস অফ। আচ্ছা, সেরিব্রাল অ্যানিউরিজম যেটা, অ্যানিউরিজম মানে যেখানে ব্লাড ভেসেলস যেটা রয়েছে, ব্লাড ভেসেলসের ওয়ালটা হচ্ছে যে উইক হয়ে যায়, যেই কারণে ডাইলেটেশন হয়ে যায়, মানে ওয়ালে ডাইলেটেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে সেরিব্রাল অ্যানিউরিজমের যদি রাপচার হয় তাহলে সেখানে ব্লিডিং হবে। এবং এক্ষেত্রে মোস্ট কমনলি কমপ্লেন হচ্ছে যে এটা একদম মানে ওই ইন্ডিকেটিভ সাইন যেগুলোকে বলি না, যে প্রপার সাইন দেখলেই বুঝতে পারবো যে কি হচ্ছে, তো এখানটায় আমরা এক্সপ্লোসিভ হেডেক দেখতে পাই। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং কার্ডিয়াক মার্কার রেজড ফার্স্ট ইন মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কার্ডিয়াক মার্কারের কোনটা সবার প্রথমে ইনক্রিজ হয়? তো এখানে অপশন সিকেএমবি রয়েছে, ট্রোপোনিন রয়েছে, মায়োগ্লোবিন রয়েছে এবং এসটিওটি রয়েছে। তো ফার্স্ট যেহেতু বলেছে এবং এনজাইম বা কিছু মেনশন করেনি, তাহলে প্রথম মার্কার হচ্ছে আমার মায়োগ্লোবিন। ঠিক আছে, আমরা প্রথমেই মনে হবে ট্রোপোনিন হবে, কিন্তু না, প্রথমে কিন্তু মায়োগ্লোবিন সাথে সাথে ইনক্রিজ করে যায়। ঠিক আছে, যেহেতু মাসেলে তোমার অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, সেজন্য মাসেল থেকে এই মায়োগ্লোবিনটা প্রথমেই রিলিজ হয়। নেক্সট, দ্য আর্লিয়েস্ট অ্যান্ড কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার অফ প্রাইমারি বিলিয়ারি সিরোসিস ইজ। প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের ক্ষেত্রে আর্লিয়েস্ট এবং কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার কোনটা? এখানে অপশন রয়েছে জন্ডিস, প্লুরিটাস, পেন এবং ফিভার। তাহলে বিলিয়ারি সিরোসিস যেহেতু রয়েছে, তাহলে প্রথমে আমরা এখানটায় প্লুরিটাস দেখতে পাবো। ঠিক আছে, প্লুরিটাস মানে স্কিনের মধ্যে কিছু র্যাশ বা ইচিং এরকম টাইপের হয়, এটাকে প্লুরিটাস বলা হয়। The auscultatory area in the left midclavicular line at the level of fifth intercostal space is the best location to hear sound from which heart valve? তাহলে এটা কি হবে? mitral valve হবে তো নাকি? এটা mitral valve হবে। P wave in the ECG represent an impulse arising at the। P wave যে ECG তে আমরা দেখতে পাই সেটা কি ইন্ডিকেট করে? তাহলে এটা হচ্ছে এসএ নোড থেকে তৈরি হয় এবং এটা ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া। হুইচ ইজ দ্য বেস্ট ইন্ডেক্স ফর বার্ডেন অফ ডিজিজ। একটা ডিজিজের বার্ডেন বোঝার জন্য সবথেকে বেস্ট ইন্ডেক্স কোনটা? ডিজিজের বার্ডেন বলেছে, তাহলে সেক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট, ডিপেন্ডেন্সি রেশিও, ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স এবং মরবিডিটি রেট কোনটা হবে? এটা কিন্তু তোমার ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স হবে। কেন? কারণ ডিজিজের বার্ডেন বলেছে। ডিজিজের বার্ডেন অর্থাৎ একটা ডিজিজের জন্য কতটা বার্ডেন সহ্য করতে হচ্ছে, বার্ডেন মানে কষ্ট। তাহলে ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স মানে কি বোঝায়? যে একটা ডিজিজের জন্য আমার কোনো ডিসএবিলিটি হয়েছে এবং তার জন্য সেই ডিসএবিলিটি নিয়েই আমি কত বছর বাঁচছি, সেটাই তোমার ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স। তাহলে এটা ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স হবে বার্ডেন অফ ডিজিজ বোঝার জন্য। নেক্সট দেখো, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজেস ইজ বেস্ট স্টাডিড বাই। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ আমরা কিভাবে সব থেকে ভালো বুঝতে পারি? অপশন রয়েছে কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, ইকোলজিক্যাল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডি। তাহলে দেখো, ক্রস সেকশনাল স্টাডি বা কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আমাকে কিছু করতে হয়, কিন্তু আমি ন্যাচারাল হিস্ট্রি যেহেতু জানবো, তো সেই জন্য আমাকে কোহোর্ট স্টাডি করতে হবে। ভিটামিন B6 ইজ গিভেন উইথ আইসোনাজাইড বিকজ। কেন দেওয়া হয়? কারণ হচ্ছে যে এই আইসোনাজাইড যখন দিই তখন ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি হয়। তাহলে দেখো, ইমপ্রুভ নিউট্রিশনাল স্টেটাস, এটার জন্য আমরা দিই না। এনহ্যান্সেস টিউবারকিউলোটিক এফেক্ট অন আইসোনাজাইড, এটাও নয়। প্রোভাইডস দ্য ভিটামিন হোয়েন আইসোনাজাইড ইজ ইন্টারফিয়ারিং উইথ ন্যাচারাল ভিটামিন সিনথেসিস, এটা একদম ঠিক রয়েছে। অ্যাক্সিলারেটস ডিস্ট্রাকশন অফ রিমেনিং অর্গানিজম আফটার ইনহিবিশন অফ দেয়ার রিপ্রোডাকশন বাই আইসোনাজাইড, না। তাহলে আইসোনাজাইড দিলে হচ্ছে ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন D6 বা পাইরিডক্সিনের ডেফিসিয়েন্সি হয়, সেজন্য ভিটামিন B6 এর সাপ্লিমেন্ট আমাদেরকে দিতে হয় আইসোনাজাইডের সাথে। আইসোনাজাইডের সাথে পাইরিডক্সিনের থেরাপি চলে। নেক্সট দেখো, হিউমোরাল ইমিউনিটি অ্যাসোসিয়েটেড উইথ। এই যে একটা কোশ্চেন, হিউমোরাল ইমিউনিটি, এই কোশ্চেনটা কত বছর বারবার ঘুরে ঘুরে আসছে, কিন্তু তাও স্টুডেন্টদের ভুল হয়, তাই না? তাহলে হিউমোরাল ইমিউনিটি কিসের জন্য হচ্ছে? বি সেলের জন্য হচ্ছে। দ্য ফ্লোটিং টিপ অফ আইসবার্গ ফেনোমেনা ইন্ডিকেট, ইজি কোশ্চেন। ফ্লোটিং টিপ হচ্ছে ক্লিনিক্যাল কেস, আর মার্চ যেটা রয়েছে সেগুলো হচ্ছে হিডেন কেস। সল্ক ভ্যাকসিন ইজা, এই কোশ্চেনটাও আসে। সল্ক ভ্যাকসিন হচ্ছে যে কিল ভ্যাকসিন, আর স্যাবিন হচ্ছে লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, এবং কিল ভ্যাকসিন হচ্ছে IPV, যেটা আমরা IM রুটে দিয়ে থাকি। ইন কপার টি 380A, 380 রিপ্রেজেন্টস। 380 বলতে কি বোঝায়? 380 বলতে বোঝায় যে কপারের সারফেস এরিয়া কত স্কোয়ার মিলিমিটার রয়েছে। ওল্ড ম্যান ফেস ইজ আ ফিচার অফ। ওল্ড ম্যান ফেস আমরা কোথায় দেখতে পাই? ওল্ড ম্যান ফেস আমরা ম্যারাসমাসের ক্ষেত্রে দেখতে পাই। কতগুলো ইজি ওয়ান লাইনের কোশ্চেন কিন্তু রয়েছে। কিছু কোশ্চেন যেমন কঠিন থাকে, তেমনি কিছু সহজ কোশ্চেনও কিন্তু থাকে। মিজেলস কি দিয়ে আমরা ডাইলুট করবো? মিজেলস ডাইলুট করবো ডিস্টিল ওয়াটার দিয়ে। মিজেলস কি দিয়ে ডাইলুট করবো? BCG কি দিয়ে ডাইলুট করবো? কোশ্চেন কিন্তু আসে, মুখস্থ করবে। A total dose of vitamin A is given to a completely immunized child by 5 years of age.
এটা গুনবে, তুমি হিসেব করবে। প্রথমটা যখন আমরা দিই তখন হচ্ছে 1 লাখ দিই, তারপর থেকে প্রত্যেকটা কিন্তু 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় 5 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেক বছরে আমরা দুবার করে দিচ্ছি, তাহলে হিসেব করে দেখবে এটা 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট টোটাল হবে। হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ এনগেজমেন্ট অফ ব্রো প্রেজেন্টেশন? ব্রো প্রেজেন্টেশনের ক্ষেত্রে এনগেজিং ডায়ামিটার কোনটা থাকে? এগুলো বলেছিলাম একটা চার্ট দিয়ে, যেটা মুখস্থ করতে হয় যে ব্রো প্রেজেন্টেশনে কী থাকবে, এনগেজিং ডায়ামিটার, ফেস প্রেজেন্টেশনে কী থাকবে, বা ডিনোমিনেটর কী হবে, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো একটা চার্ট দেওয়া ছিল আমার ভিডিওগুলোতে, তোমরা দেখবে। তো এগুলো মুখস্থ করতে হয়। তাহলে এটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল হবে। ব্রো প্রেজেন্টেশনের ক্ষেত্রে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারটা এনগেজ করে। তারপর দেখো, ফিটাল ব্লাড ইজ রিটার্ন টু দ্য আম্বিলিক্যাল আর্টারিজ অ্যান্ড দ্য প্লাসেন্টা থ্রু দ্য, ফিটাল ব্লাড যে আম্বিলিক্যাল আর্টারিতে ফেরত আসছে এবং প্লাসেন্টাতে, তো সেটা কি দিয়ে আসছে? এখানে অপশন রয়েছে হাইপোগ্যাস্ট্রিক আর্টারি, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টিওসাস এবং ফোরামেন ওভালি। তাহলে এটা কি হবে? হাইপোগ্যাস্ট্রিক আর্টারিজ হবে তো। আচ্ছা, পার্ল ইন্ডেক্স ইজ রিলেটেড টু, পার্ল ইন্ডেক্স কিসের সাথে রিলেটেড? পার্ল ইন্ডেক্স হচ্ছে যে কন্ট্রাসেপশন যে আমরা দিই, কন্ট্রাসেপটিভস, তো কন্ট্রাসেপটিভের ফেলিয়ার যেটা, তো পার্ল ইন্ডেক্স দিয়ে আমরা দেখি যে কন্ট্রাসেপশনের কতটা এফিকেসি রয়েছে বা কতটা ফেলিয়ার রয়েছে, সেটা পার্ল ইন্ডেক্স দিয়ে বোঝা যায়। তাহলে এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ এফেক্টিভনেস বোঝার জন্য পার্ল ইন্ডেক্স রিলেটেড। অল অফ দ্য ফলোয়িং ড্রাগস ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার টু দ্য ফিটাস এক্সেপ্ট, অর্থাৎ কোন ড্রাগটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে না জানতে চেয়েছে। তো অপশন রয়েছে ওয়ারফারিন, ডিগক্সিন, হেপারিন এবং অ্যাসপিরিন। এখানে অ্যান্সার রয়েছে, অ্যান্সার হবে হেপারিন। মাসেল কাট ইন মিডিওল্যাটারাল এপিজিওটমি আর, মিডিওল্যাটারাল এপিজিওটমি দিলে কোন কোন মাসেল কাট হয়? তো এটা হচ্ছে লেভেটার অ্যানি, ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল এবং বালবোস্পঞ্জিয়াস, এই তিনটে। লংগেস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য পেলভিক ইনলেট ইজ সিন ইন, সব থেকে লম্বা যে ডায়ামিটারটা সেটা আমরা কোন ধরনের পেলভিসে দেখতে পাই? এটা হচ্ছে অ্যানথ্রোপয়েড পেলভিস। কমনেস্ট কজ অফ ট্রান্সভার্স লাই ইজ, ট্রান্সভার্স লাইয়ের মোস্ট কমন কজ কোনটা? মাল্টিপ্যারিটি, কন্ট্রাক্টেড পেলভিস, প্লাসেন্টা প্রিভিয়া, কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস। তো এটা বোঝাই যাচ্ছে, অপশনগুলোকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। কন্ট্রাক্টেড পেলভিসে তো ট্রান্সভার্স লাই থাকবে না, প্লাসেন্টা প্রিভিয়াতেও হয় না, কনজেনিটাল ম্যালফরমেশনে হবে না, মাল্টিপ্যারিটি হচ্ছে যে সব থেকে কমন কজ। Fertilized ovum is embedded in the endometrium at about which day after fertilization? ফার্টিলাইজেশনের কতদিন পরে ফার্টিলাইজড ওভামটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে এস্টাবলিশড হচ্ছে বা ইমপ্ল্যান্টেশন বলতে পারো, এমবেড হচ্ছে? তো এটা হচ্ছে তোমার 6 ডেতে দেখা যায়, 4th ডেতে ইউটেরাসের মধ্যে আসছে, মরুলা হয়ে ইউটেরাসের মধ্যে এলো এবং তারপরে ওটা ইমপ্ল্যান্ট হতে হতে 6th ডে হয়ে যায়। কনজয়েন্ট টুইনস আর মোর কমন ইন, কনজয়েন্ট টুইন কোথায় বেশি দেখা যায়? মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক। তো কনজয়েন্ট টুইন আমরা মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে বেশি দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হাইয়েস্ট বিটা এসি লেভেল ইন প্রেগনেন্ট ওমেন? হাইয়েস্ট বিটা এসিজি লেভেল আমরা কোন জায়গাতে দেখতে পাবো? স্মোকিং, টুইন প্রেগনেন্সি, পার্শিয়াল হাইড্রাটিডিফর্ম মোল, কমপ্লিট হাইড্রাটিডিফর্ম মোল। তাহলে দেখো, বিটা এসিজি লেভেল বেশি থাকে, টুইন প্রেগনেন্সিতেও থাকে, পার্শিয়াল মোলেও থাকবে, কমপ্লিট মোলেও থাকবে, কিন্তু সব থেকে বেশি যেহেতু হাইয়েস্ট বলেছে, তো হাইয়েস্ট আমরা কমপ্লিট মোলের ক্ষেত্রে পাবো। In Hildegard-Paplo's interpersonal relation model, the focus is on which of the following? Interpersonal যে থিওরি রয়েছে, প্যাপলোস ইন্টারপার্সোনাল থিওরি, তো সেটা মেনলি কিসের উপরে ফোকাস করে? ইন্ডিভিজুয়াল, লার্জার সোসাইটি, কমিউনিটি বা ফ্যামিলি? এটা ইন্ডিভিজুয়ালের উপরে ফোকাস করে করা হয়েছে প্যাপলোসের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মডেল। The nurse fails to assess a client in physical restraint according to the frequency stipulated in the hospital policy. দ্য নার্স বিহেভিয়ার লিগালি কনস্টিটিউটস হুইচ অফ দ্য ফলোয়িং? এখানে বলছে যে একটা নার্স একজন ক্লায়েন্টের ফিজিক্যাল রেস্টেন্ট ছিল, তো সেটা যে ফ্রিকোয়েন্সি ওয়াইজ যেরকমভাবে চেকিং করতে হয় সেগুলো সে করতে পারেনি হসপিটাল পলিসি ওয়াইজ। তাহলে এটাকে আমরা কোন লিগালি, এই বিহেভিয়ারটাকে আমরা কীরকম লিগাল বিহেভিয়ারের মধ্যে আনবো? অপশন রয়েছে নেগলিজেন্স, ফলস ইমপ্রিজনমেন্ট, ডিফ্রেমেশন আর ব্রিচ অফ দ্য ক্লায়েন্ট প্রাইভেসি। তাহলে প্রাইভেসি এখানে হচ্ছে না, ডিফ্রেম করা মানেও অসম্মান করা সেটাও হচ্ছে না, ফলস ইমপ্রিজনমেন্ট মানে যখন মিথ্যে কথা বলে কোনোভাবে আমরা কিছু করছি তো সেটা, তাহলে এখানে নেগলিজেন্স একদমই ইজি অপশন দেওয়া রয়েছে। এখানে ম্যাল প্র্যাকটিস থাকলে একটু কনফিউশন হতো, বা সেটা এখানে নেই, তো একদমই এক কথা এটা নেগলিজেন্স হবে। দ্য ফার্স্ট স্টেজ অফ স্ট্রেস রেসপন্স ইজ, যে কোনো স্ট্রেসের ক্ষেত্রে প্রথম যে রেসপন্স হয় সেটা কি? সেটা হচ্ছে অ্যালার্ম। প্রথমটা হচ্ছে যে অ্যালার্ম হয়, তারপর হচ্ছে যে প্রথমে অ্যালার্ম হলো, তারপরে হচ্ছে আমরা রেজিস্ট্যান্ট করলাম, তারপরে লাস্টে এক্সহস্ট হয়ে গেল। তো তিনটে হয়েছে স্ট্রেসের রেসপন্সে, অ্যালার্ম, রেজিস্ট্যান্স অ্যান্ড এক্সহশন।
আচ্ছা, দ্য কম্পোনেন্ট অফ প্যারাডিজম অফ নার্সিং ইনক্লুড, নার্সিংয়ের যে প্যারাডিজম রয়েছে যেখানে 4টে জিনিস থাকে, কি কি থাকে? পার্সন, হেলথ, এনভায়রনমেন্ট এবং নার্সিং, এই 4টে হচ্ছে নার্সিং প্যারাডিজমের আন্ডারে পড়ে। দ্য ডিসরিথমিয়া মোস্ট কমনলি সিন ডিউরিং ট্রাকিয়াল সাকশন, ট্রাকিয়া সাকশনিং যখন করছি, ট্রাকিয়াল সাকশনিং মানে ধরো ওই ট্রাকিওস্টমি টিউব রয়েছে সেখানে সাকশনিং করছি, তাহলে কোন ডিসরিথমিয়াটা সব থেকে বেশি আমরা দেখতে পাবো? এখানে আমরা ব্রাডিকার্ডিয়া দেখতে পাই। রেজোনেন্স ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, রেজোনেন্স বলতে কি বোঝায়? রেজোনেন্স হচ্ছে যে সাউন্ড ক্রিয়েটেড বাই এয়ার ফিল্ড লাংস, অর্থাৎ লাংসের মধ্যে এয়ার ফিল থাকলে যে সাউন্ড হয় সেটাকে রেজোনেন্স বলা হয়। Distension of well person who come in contact with infectious disease, detention for a period equal to the longest incubation period, তাহলে হেলদি পারসন যে কিনা ইনফেকশাস ডিজিজের কন্টামিনেটেডে এসছে তো তাকে আমরা আলাদা করে রাখবো লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এটার সাথে আমরা খুব ভালো পরিচিত, কারণ আমরা কোয়ারেন্টাইন লিভ পেয়েছি, তাই না? কোয়ারেন্টাইন সময়টা আমরা কাটিয়েছি, তো এটাকে আমরা কোয়ারেন্টাইন বলি, যেখানে আমরা ইনফেক্টেড পার্সনের সামনে থাকলে সেখান থেকে আইসোলেট হয়ে যাই বা আইসোলেট করে দিই যে এক্সপোজ হয়েছে তাকে, এটা হচ্ছে কোয়ারেন্টাইন। আর যদি ইনফেক্টেড পার্সনকে আমরা সরিয়ে রাখতাম তখন সেটাকে আমরা আইসোলেশন বলতাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন এনি ইমিউন রেসপন্স, যে কোনো ইমিউন রেসপন্সের ক্ষেত্রে ফার্স্ট ডিফেন্স মানে প্রথম ডিফেন্স হিসেবে কে কাজ করবে? অ্যানাটমিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার, বি অ্যান্ড টি লিম্ফোসাইট, অ্যান্টিবডিজ আর ম্যাক্রোফেজ। তাহলে প্রথমে অ্যানাটমিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল ব্যারিয়ার যেগুলো রয়েছে সেগুলো করবে, মানে ধরো এই আমার স্কিন রয়েছে, মিউকাস রয়েছে, আমাদের বডিতে বিভিন্ন রকমের অ্যাসিড সিক্রেশনস হচ্ছে, চারিদিকে সিক্রেশনস হচ্ছে, সেই জিনিসগুলো প্রথমে ইমিউন রেসপন্স করবে ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে। তারপরে হচ্ছে যে অ্যান্টিজেন যখন যাবে তখন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এলো, তখন অ্যান্টিবডি তৈরি হলো, এগুলো তখন হবে, তাই না? তো প্রথম হচ্ছে অ্যানাটমিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল ব্যারিয়ার দিয়ে আমার বডির ডিফেন্স সিস্টেম কাজ করবে। দ্য টাইপ অফ নার্সিং কেয়ার অ্যাসাইনমেন্ট বেস্ট সুইটেড ইন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আইসিইউতে আমরা কী রকমের কেয়ার দিই? আইসিইউতে ফাংশনাল মেথড, প্রাইমারি কেয়ার মেথড, টিম নার্সিং এবং কেস মেথড। তাহলে এখানে ফাংশনাল মেথড কোনটা? ফাংশনাল মেথড যেখানে ফাংশনাল নার্স রয়েছে, একজন নার্স একটা ফাংশন ফুলফিল করছে, যেমন একজন আইভি ফ্লুইড দেওয়ার জন্য একজন রয়েছে, হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার জন্য একজন রয়েছে, এগুলোকে আমরা ফাংশনাল মেথড বলি। টিম নার্সিং কোনটা? একটা টিম অফ নার্স রয়েছে যারা হচ্ছে তোমার একটা গ্রুপে হচ্ছে কেউ কিছু কাজ করলো, এরকমভাবে টোটাল কাজটা একটা গ্রুপ অফ নার্স মিলে কমপ্লিট করছে, সেটা হচ্ছে আমাদের টিম নার্সিং হয়। প্রাইমারি কেয়ার মেথড কোনটা? যেখানে একটা নার্সের উপরে ওভারঅল পুরো রেসপন্সিবিলিটি থাকে একটা পেশেন্টের, সেটা প্রাইমারি কেয়ার। আর কেস মেথড কোনটা? কেস মেথড হচ্ছে আমরা একটা কেস নিচ্ছি এবং সেই কেসটা টোটাল মানে আমার অ্যাসাইন পেশেন্ট থাকলো তার আমি টোটাল কেয়ার দিচ্ছি। তাহলে এবার তুমি বলো যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমরা কীরকম কেয়ার দিই? অবশ্যই আমরা কেস মেথডে কেয়ার দিই, তাই না? তাহলে আমার অ্যালোকেশন থাকলো, একটা বা দুটো পেশেন্টের অ্যালোকেশন রইলো, তো সেই পেশেন্টের সমস্ত কাজ আমি করলাম, তাই না? আচ্ছা, তারপর দেখো, ইন আ হসপিটাল দেয়ার আর 4 পেশেন্ট হু রিকোয়ার্স অ্যাটেনশন ফ্রম নার্স, হুম অফ দ্য ফলোয়িং শুড দ্য নার্স অ্যাটেন্ড ফার্স্ট? তাহলে ট্রায়াজ আমাকে করতে হবে, তাই তো? তাহলে দেখো, 34-year-old অ্যাজমা পেশেন্ট আস্কিং অ্যাম্বুলেট, তাহলে অ্যাজমা পেশেন্ট কিন্তু সে হাঁটাচলা করবে বলে ডাকছে, হাঁটবে বলে ডাকছে। 21-year-old পোস্ট অফ পেশেন্ট কমপ্লেন্টস অফ পেন, পোস্ট অফ পেশেন্ট রয়েছে, তার একটা ব্যথার ওষুধ চাই, তার ব্যথা হচ্ছে। 66-years-old ওয়েটিং টু বি ডিসচার্জ, একজন ডিসচার্জ হবে বলে ওয়েট করছে। আর 66-years-old উইথ দ্য নিউমোথোরাক্স কমপ্লেনিং শর্টনেস অফ ব্রিথ, নিউমোথোরাক্সের একজন পেশেন্ট বলছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহলে এবার বলো কাকে আমি আগে কেয়ার দেবো? তাহলে আমার এই অ্যাম্বুলেটটা তো একদমই বাদ দিয়ে দাও, আর ডিসচার্জটা একদমই বাদ দিয়ে দাও, তাহলে দুটো পেন এবং শর্টনেস অফ ব্রিথের মধ্যে আমি কাকে কেয়ার দেবো? এবিসি মনে করো, তাহলে প্রথমে আমাকে এয়ারওয়ে দেখতে হবে, তাহলে প্রথমে আমি নিউমোথোরাক্সকে অক্সিজেন দেবো, তাই তো? আচ্ছা, তারপর দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ শর্ট অ্যাক্টিং বেনজোডাইজিপাইন, শর্ট অ্যাক্টিং বেনজোডাইজিপাইন নয় কোনটা? লোরাজিপাম, অক্সাডিপাম, অ্যালপ্রাক্স এবং ডাইজিপাম। সব থেকে শর্ট অ্যাক্টিং হচ্ছে যে ডাইজিপাম, ঠিক আছে? লোরাজিপাম লং টার্মের মধ্যে পড়ে, অ্যালপ্রাজোলামও মোটামুটি 12 থেকে 18 ঘন্টা কাজ করে, ঠিক আছে? তো এরকমভাবে রয়েছে। ম্যাজিক্যাল থিঙ্কিং, পিকুলিয়ার নোশন, আইডিয়া অফ রেফারেন্স, ইলিউশন অ্যান্ড ডিরিয়ালাইজেশন আর পার্ট অফ হুইচ পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, ম্যাজিক্যাল থিঙ্কিং রয়েছে, অড থিঙ্কিং, ম্যাজিক্যাল থিঙ্কিং, এগুলো সমস্ত সিজোটাইপালের মধ্যে থাকে। প্রত্যেকটা পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে বলেছি যে প্রিকুলিয়ার কিছু বিহেভিয়ার আলাদা আলাদা আমরা প্রত্যেকটাই পাবো, ঠিক আছে? তাহলে সিজোটাইপালে টিপিক্যাল বিহেভিয়ার বলেছিলাম, তো সিজোটাইপাল হচ্ছে টিপিক্যাল বিহেভিয়ার, তো এটা হচ্ছে তোমার সিজোটাইপাল হচ্ছে, ঠিক আছে? সিজোটাইপালের টিপিক্যাল বিহেভিয়ার যে পিকুলিয়ার নোশন থাকবে, ম্যাজিক্যাল থিঙ্কিং থাকবে, হ্যাঁ, অন্যই রকমের মানে
বলি না যে কেমন একটা অড টাইপের, তো ঠিক আছে, তো অড বিহেভিয়ার যেগুলো সেগুলো সিজোটাইপালের ক্ষেত্রে থাকবে। সিমটমস অফ অ্যালকোহল উইথড্রয়াল ইনক্লুড, অ্যালকোহল উইথড্রয়ালের যে সিমটমগুলো রয়েছে সেটার মধ্যে কি কি পড়ে? আচ্ছা, ইউফোরিয়া, হাইপার অ্যাক্টিভিটি, ইনসমনিয়া, তো ইউফোরিয়া থাকবে না। ডিপ্রেশন, সুইসাইড আইডিয়েশন অ্যান্ড হাইপারসোমনিয়া, ডিপ্রেশন, সুইসাইডিয়াল আইডিয়েশন এবং হাইপারসোমনিয়া, এখানটায় ডিপ্রেশনটা একটুখানি আমার মনে হচ্ছে যেন অন্যরকম থাকার কথা নয়। ডায়াফোরেসিস, নজিয়া, ভমিটিং, ট্রিমার, এটা হবে। অ্যালকোহল উইথড্রয়াল সিমটমে ডায়াফোরেসিসও হয়, নজিয়া, ভমিটিং হয় এবং ট্রিমারও হয়। আচ্ছা, আনস্টেডি গেট, নিস্টেগমাস, প্রোফাউন্ড ডিসওরিয়েন্টেশন, তো তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যদি আমি বলি তাহলে অপশন সি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য বেস্ট টেকনিক টু ইমপ্রুভ আই টু আই কন্ট্যাক্ট ইন চিলড্রেন উইথ অটিজম, অটিজমের বাচ্চাদের সাথে আই টু আই কন্ট্যাক্ট করার জন্য আমরা বেস্ট টেকনিক কী কাজে লাগাবো? টেলিং দ্য চাইল্ড রিপিটেডলি টু লুক অ্যাট ইউ, কোনো কাজ হবে না। যদি আমি বাচ্চাকে বলি আমার দিকে তাকাও বারবার, কোনো কাজ হবে না। ফোর্সিং দ্য চাইল্ড টু প্লে উইথ দ্য চিলড্রেন, এটাও কোনো কাজে লাগবে না। সিটিং দ্য চাইল্ড বিফোর আ মিরর অ্যান্ড লুকিং অ্যাট দ্য ইমেজ, আমি বাচ্চার সাথে বসে আছি একটা আয়নার সামনে এবং ছবির দিকে দেখছি। আচ্ছা, আরেকটা অপশন বলছি ইনস্ট্রাক্টিং দ্য চাইল্ড টু মেক আই কন্ট্যাক্ট উইথ আদার্স, অন্যদের সাথে আই কন্ট্যাক্ট করতে বলছি, তো এটাও হবে না। তাহলে একটি অপশন পড়ে রয়েছে, এটাকেই করতে হবে, ঠিক আছে। তারপর দেখো, a patient in a de-addiction unit demonstrates unintentional filling of gaps of memory with untrue and fanciful information. This is termed as, আচ্ছা এটা একদমই সহজ কথা। তো যখন হচ্ছে যে আনইনটেনশনাল গ্যাপ ফিলিং হয়, মেমোরির গ্যাপ ফিলিং, সেটাকে আমরা কনফাবুলেশন বলি, তাই না? কনফাবুলেশন। One patient admitted in the psychiatric ward with diagnosis of schizophrenia. Okay, which of the following behavior therapy can be provided to this patient on operant conditioning? আচ্ছা, অপারেন্ট কন্ডিশনিং মানে এখানে বলতে চাইছি যে একটা সাইকিয়াট্রি ওয়ার্ডে পেশেন্ট ভর্তি হয়েছে সিজোফ্রেনিয়া নিয়ে, তাহলে কোন বিহেভিয়ার থেরাপিটা আমরা এই পেশেন্টটাকে দিতে পারি অপারেন্ট কন্ডিশনিংয়ের জন্য? তো এখানে অপশন রয়েছে টোকেন ইকোনমি, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, ফ্লাডিং এবং অ্যাভারশন থেরাপি। তো সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, অ্যাভারশন থেরাপি, ফ্লাডিং, এই সবগুলোই হচ্ছে কিসের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে বিহেভিয়ার থেরাপির মধ্যে পড়ে, যেখানে আমরা পেশেন্টকে কোনো খারাপ বিহেভিয়ার কমানোর জন্য, ফোবিয়ার জন্য বা ওসিডির জন্য আমরা এগুলোকে ইউজ করি। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অপারেন্ট কন্ডিশনিংয়ের মধ্যে টোকেন ইকোনমি থাকবে, মানে একটা কিছু ভালো কাজ করবে, একটা কিছু ভালো জিনিস দেবো, তো সেটা টোকেন অফ লাভ হতে পারে, টোকেন ইকোনমি, 1 টাকা 2 টাকা, মানে 1 টাকা 2 টাকা নয়, মানে কিছু আমি টোকেন মানি দিলাম, এরকমভাবে তাকে দিয়ে আমি ভালো ভালো করে কাজ করাচ্ছি, ঠিক আছে, এটা অপারেন্ট কন্ডিশনিংয়ের মধ্যে পড়বে। A patient with a diagnosis of paranoid schizophrenia comments to the nurse, how do I know what is really in those pills? আমি কি করে জানবো যে এগুলোর মধ্যে কি আছে? Which of the following is the best response? তাহলে সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড মানে সন্দেহ, তার সন্দেহ হচ্ছে যে এই যে আমাকে ওষুধগুলো দিচ্ছ এগুলোর মধ্যে কি আছে, অন্য কিছু নেই তো যেটা খেলে আমি মারা যাবো, কারণ সবসময় তার মনে হচ্ছে কেউ আমাকে ক্ষতি করে দেবে। তাহলে আমি কি রেসপন্স করব, থেরাপিউটিক রেসপন্স কি হবে? দেখো, সে ইউ নো ইটস ইউর মেডিসিন, তুমি জানো এটা তোমার ওষুধ, বললে সে শুনবে নাকি? তার তো সিজোফ্রেনিয়া, তার তো প্যারানয়েড থটস আসছে, তাই না? আচ্ছা, তাহলে এটা হবে না। অ্যালাউ হিম ওর হার টু ওপেন দ্য ইন্ডিভিজুয়াল র্যাপার্স অফ দ্য মেডিকেশন, মেডিকেশনের ইন্ডিভিজুয়াল র্যাপারগুলো আমি তাকে খুলতে দিতে পারি, তাহলে একটুখানি তার ভরসা হবে যে হ্যাঁ এটা আমার ওষুধ, তাহলে এটা হতে পারে। আচ্ছা, তারপর দেখো, সে ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ ইন দ্য পিলস, ইট ইজ হোয়াট ইজ অর্ডার, তাহলে আমি পেশেন্টকে বলছি আপনাকে অত ভাবতে হবে না, এটার মধ্যে কি আছে, যা অর্ডার আছে সেটাই। তাহলে এরকম করে বললে কি সিজোফ্রেনিয়ার পেশেন্ট মানবে? প্যারানয়েড সিজোফ্রেনিয়ার পেশেন্ট মানবে না, এটাও হবে না। ইগনোর দ্য কমেন্ট বিকজ ইট ইজ প্রবাবলি জোক, তাহলে এটাকে আমি ইগনোর করব কারণ এটা জোক বলে আমি ভেবে নেব। কিন্তু দেখো, প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে তো পেশেন্টের হ্যালুসিনেশন হয় এবং ডিলিউশনও থাকে, প্যারানয়েড তো থটস আসছে, তাহলে তার মনে হচ্ছে যে এখানে আমাকে কেউ ক্ষতি করে দেবে, কেউ আমাকে মেরে ফেলতে চাইবে, এরকমভাবে তার থটস আসবে এবং সেটা একদমই রিয়াল। তো সে যোগ তো করছেই না এবং তাকে তুমি এক কথায় বললে সে বিশ্বাসও করবে না। তো তাহলে তাকে কি করতে হবে? তাকে তার নিজের ওষুধের খোলা নিজে ছাড়াও, নিজে খাও, তাহলে কোনো সন্দেহের জায়গা নেই আমি অন্য কিছু দিচ্ছি না, তাহলে এটা সে বিশ্বাস করবে। এরকমই কোশ্চেন ছিল যে পেশেন্ট এরকম খাবার তাকে দেওয়া হয়েছে, সে খেতে চাইছে না, তাহলে আমি কি বলবো? তাহলে তাকে কি করতে হবে? ওই সিল্ড কন্টেনারে খাবার দাও, সে নিজে সিল কেটে খাবে, তাহলে তার আর কোনো সন্দেহ রইল না, ঠিক আছে, এরকমভাবে এগুলো রেসপন্স হয়। তারপর দেখো, ওয়ান এল্ডারলি পেশেন্ট ডায়াগনোসড উইথ অ্যালজাইমার্স ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ নিয়ে ডায়াগনোসিস হয়েছে। সি বিকামস অ্যাজিটেটেড অ্যান্ড কম্বেটিভ হোয়েন নার্স অ্যাপ্রোচেস টু হেল্প হিম ফর মর্নিং কেয়ার,
তাহলে অ্যাজিটেট হয়ে গেছে এবং যখন মর্নিং কেয়ারের জন্য তার কাছে এসেছে তো সে সেটা করতে দিচ্ছে না। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন ইন দিস সিচুয়েশন টু, একটা এল্ডারলি পেশেন্ট ডায়াগনোজ হয়েছে অ্যালজাইমার ডিজিজ নিয়ে, পেশেন্ট অ্যাজিটেট হয়ে রয়েছে যখন মর্নিং কেয়ারের জন্য তাকে নার্স হেল্প করতে এসেছে। তো এখানে আমি কি নার্সিং রেসপন্সিবিলিটি ইন্টারভেনশন আমি কি করব? অপশন রয়েছে টেল দ্য পেশেন্ট ফার্মলি দ্যাট ইট ইজ দ্য টাইম ফর মর্নিং কেয়ার। নার্স বলবে যে এটা মর্নিং কেয়ারের টাইম, এখন মর্নিং কেয়ার নিতে হবে। তাহলে এরকমভাবে পেশেন্টকে কি আমরা বলবো? থেরাপিউটিক রেসপন্স এটা হবে? হবে না। তাহলে এটা হচ্ছে না। অবটেন অ্যাসিস্ট্যান্স টু রেস্টেন দ্য পেশেন্ট ফর সেফটি, পেশেন্টকে আমরা বেঁধে ফেলবো, রেস্টেন করবো, তার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট ডাকবো দিয়ে তাকে বেঁধে ফেলবো। তাহলে অ্যালজাইমার ডিজিজের পেশেন্ট, ঠিক আছে, অ্যালজাইমার ডিজিজের পেশেন্টের কী হয়, পেশেন্ট ভুলে যায়, তাই না? অ্যালজাইমার ডিজিজের এক কথায় পেশেন্ট ভুলে যায়। তো তাহলে সেখানে একটু ডিসওরিয়েন্টেশন হবে, তার সেটা স্বাভাবিক ব্যাপার। তো হয়তো চিনতে পারছে না কে এসেছে, তো সেই জন্য ডিসওরিয়েন্টেশন হচ্ছে। তাহলে তাকে আমি বেঁধে ফেলবো, সে কি আমাকে কোনো হার্ম করবে? নিশ্চয়ই নয়, সে আমাকে কিন্তু হার্ম করবে না বা মারবে না। তাহলে এই অপশনটা আমার পছন্দ হলো না। তারপর দেখো রিমেন কাম অ্যান্ড টক কোয়াইলি টু দ্য পেশেন্ট, শান্ত মাথায় তার সাথে আমাকে ধীরে ধীরে কথা বলতে হবে। আর কল দ্য ডক্টর অ্যান্ড রিকোয়েস্ট অর্ডার ফর সিডেশন, ডাক্তারকে ডাকবো এবং ঘুমের ওষুধ দিয়ে দিতে বলবো। তাহলে কি করতে হবে মর্নিং কেয়ার দেওয়ার জন্য? তাহলে ভালোবেসে ঠান্ডা মাথায় তার কথা শুনতে হবে, তাকে বোঝাতে হবে যে এখন সকাল হয়ে গেছে, আপনি বাইরে আসুন, দেখুন, স্নান করুন, এগুলো আমাকে তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, তাই তো? বেশ। Which of the following is a typical characteristic feature observed in a patient with dissociative fuse syndrome? Dissociative fuse কি হয়, পেশেন্ট ধরো অফিসে গেল, দিয়ে হঠাৎ করে ফিউজ উড়ে গেল। তো উড়ে গেলে কি করবে, পেশেন্ট হচ্ছে ওখান থেকে বেরিয়ে গেল, দিয়ে কোথায় যে চলে গেল সে নিজেও জানে না, যেখানে ইচ্ছা চলে গেল, দিয়ে নতুন আইডেন্টিটি নতুনভাবে কোথাও একটা বেঁচে রয়েছে, ঠিক আছে। তারপর হঠাৎ করে 6 মাস পরে মনে পড়লো, আচ্ছা আমার তো একটা বাড়ি আছে, আমার একটা অফিস আছে, দিয়ে সে কী করবে, আবার সেখানে ফেরত চলে আসবে, তাই না? তো এরকম ডিসোসিয়েটিভ ফিউজ সিনড্রোমে যেরকম ফিউজ উড়ে গেলে সব লাইট পাখা বন্ধ হয়ে যায়, সেরকম ডিসোসিয়েটিভ ফিউজের ক্ষেত্রে পুরো যে পার্সোনালিটি সেটাই উড়ে যায়। তো সেই জন্য এরকম পুরো পার্সোনালিটিটা ভুলে যায়, সেটা নিজের আইডেন্টিটি ভুলে যায় এবং একটা নতুন আইডেন্টিটি নিয়ে বাঁচতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো, ডিসোসিয়েটিভ ফিউজের ক্ষেত্রে ওয়ান্ডারিং অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ি থেকে বেরিয়ে যাবে, বাড়ি থেকে বা ওয়ার্ক প্লেস থেকে হঠাৎ করেই বেরিয়ে যাবে এবং তার নিজের পার্সোনালিটি বা নিজের এটা সমস্তটা সে ভুলে যাবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিনিক্যাল কন্ডিশন ইজ বেসড এভিডেন্স বাই ফিচার্স অফ গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ ইন্টেলেক্ট, মেমোরি অ্যান্ড পার্সোনালিটি উইথাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস? বলার কিছুই নেই, এটা জাস্ট একটা ডেফিনেশনই তুলে দেওয়া রয়েছে। তো এখানটায় যদি মনে না থাকে ডিমেনশিয়া এবং ডেলিরিয়ামের মধ্যে কনফিউশন হয়, তাহলে দেখে নাও। উইথাউট ইম্পেয়ারমেন্ট কনসাসনেসের ইম্পেয়ারমেন্ট যখন হবে না, তখন সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ কিসের মধ্যে পড়ে, ডিমেনশিয়ার মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে ডিমেনশিয়া, ঠিক আছে। তাহলে এটা হলো ডিমেনশিয়া। তো মেন্টাল হেলথ থেকে দেখে যেটুকু বুঝলাম কোশ্চেনগুলো, যে এখানে একটু থিঙ্কিংয়ের কোশ্চেন বেশি রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বা ভাবনা চিন্তা করে তোমাকে উত্তর দিতে হবে। এক কথায় অনলাইনার কোশ্চেন বলতে এটাই ছিল, 100 নাম্বারের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই একমাত্র ছিল যে জাস্ট একটা ডেফিনেশন তুলে দিয়েছে। বাকি প্রত্যেকটা কোশ্চেনেই তোমাকে একটুখানি ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হবে, এটাও একটা অনলাইনার ছিল। তো এটা তোমার মেন্টাল হেলথ থেকে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন এসছে, তাহলে মেন্টাল হেলথ পড়ার সময় একটু বুঝে বুঝে পড়তে হবে। নার্সিং রেসপন্সিবিলিটি যেগুলো, সেগুলোকে একটু ভালো করে কিন্তু বুঝতে হবে যে পেশেন্টকে আমরা কীরকমভাবে কেয়ার দেবো, তাই না? আচ্ছা, মেডসার্চ থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো মোটামুটি খুব হার্ড নয়, কিন্তু তোমাকে ওভারঅল সমস্ত টপিকগুলো কিন্তু পড়তে হবে। নার্ভাস সিস্টেম থেকে আমরা কোশ্চেন পেলাম। আচ্ছা, তারপরে তোমার আরও কোশ্চেন আমরা পেয়েছি, অনেকগুলো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন পেয়েছি, তাই না? তাহলে এখানে তোমার যে মেডসার্চ রয়েছে সেখানে পার্টিকুলারলি চ্যাপ্টার বাদ দিয়ে দেবে এরকম করলে হবে না। কার্ডিওভাস্কুলার থেকে কোশ্চেন আছে, তোমার জিআই সিস্টেম থেকে কোশ্চেন আছে, নার্ভাস সিস্টেম থেকে তো আছেই, হ্যাঁ, এরকম সব জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে। এবার যদি তুমি অবসের কথা বলো, অবস্টেট্রিক নার্সিং থেকেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন এসছে। এখানে কিন্তু এরকম নেই যে ইম্পর্টেন্ট টপিক প্লাসেন্টা প্রিভিয়া এখান থেকে এলো বা এক্লামশিয়া এখান থেকে এরকম কিন্তু নয়, তাই না? কোশ্চেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওভারঅল নলেজ না থাকলে তুমি কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। তাহলে তোমাকে এমএসসি নার্সিংয়ের প্রিপারেশনের জন্য পড়তে হবে,
পড়তে হবে, পুরো সিলেবাস ভালো করে পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে, তবেই তুমি কিন্তু সলভ করতে পারবে। আদারওয়াইজ কোশ্চেন মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোশ্চেন সহজ নয়, ঠিক আছে। বি সেকশনে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি ঠিকঠাক, যারা একটু পড়াশোনা করেছে তারা পারবে, বাট এ সেকশনে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তুলনামূলকভাবে একটু অন্যরকম, সাইকোলজি থেকে বেশ একটু ডিফিকাল্ট টাইপ অফ কোশ্চেন এসছে। তো সাইকোলজি যদি খুব ভালো করে না কেউ পড়ে থাকে তাহলে কোশ্চেন অ্যান্সার করা একটু কষ্টকর হবে। বাকি রিসার্চ থেকে একটু কম নাম্বারের কোশ্চেন এসছে বলে আমার মনে হলো, কারণ রিসার্চ থেকে একটু বেশি কোশ্চেন 7-8 নাম্বারের থাকে, এখানে অতটা কোশ্চেন দেখলাম না, 4-5টা কোশ্চেন পেলাম। বেশ, তো এই মোটামুটি তোমার কোশ্চেনের প্যাটার্ন। তো ওভারঅল পুরো সিলেবাস তোমাকে পড়তে হবে, কারণ এমএসসি নার্সিংয়ের জন্য সত্যিই কোনো সাজেশন হয় না, সেখানে টোটাল সিলেবাসটাকেই পড়তে হয়, টোটাল সিলেবাসটা কভার করতে হয়। তো তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে। এটা তোমার সেট এর কোশ্চেন পেপার ছিল। এরকমভাবে প্রত্যেকটা ইয়ারের 2021 থেকে 2025 প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন পেপার তোমরা কমপ্লিট করবে। এবং এই পেপারটা দেখলেও তোমরা প্রিভিয়াস ইয়ার্সের পেপার দেখলে বুঝতে পারবে যে কয়েকটা কোশ্চেন কিন্তু এখানেও রিপিট হয়েছে। তো তাহলে কোশ্চেন রিপিট হয়, তো তার জন্য তোমাকে কিন্তু পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার্সের সব কোশ্চেন পেপারগুলো পড়তে হবে। আর যেগুলো ইম্পর্টেন্ট বললাম পড়াতে যেগুলো দেখতে বললাম সেগুলো অবশ্যই দেখে নাও এবং ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।